শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল নিলয় এটিএন সংলাপে। আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় রাজনৈতিক অর্থনৈতিক সংস্কার। এ বিষয়ে আলাপ করবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিত্বকে, যিনি তার দৃঢ়চেতা মনোভাব এবং সুদূরপ্রসারী চিন্তায় দেশের ব্যবসা এবং রাজনৈতিক অঙ্গনে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআইয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মিন্টু। অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন না, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদেরকে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই জনাব আব্দুল্লাহ আল মিন্টু, আপনাকে যে আজকে আমন্ত্রণ জানিয়েছি যে আলোচ্য বিষয়ে রাজনৈতিক অর্থনৈতিক সংস্কার, ভিন্ন একটি প্রেক্ষাপট। দীর্ঘ 17 বছর পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটি জব্দ ছিল সেটি খুলেছে। গণমাধ্যমের মানুষ হিসেবে অনেকেই বলছেন মুক্তমতের প্রতিফলন ঘটছে। চারিদিকে এই যে পরিবর্তনের ছোঁয়া বা যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সব সংস্কারের বিষয় নিয়ে আমরা আলাপ করব। প্রথমেই আমরা অর্থনৈতিক যে সংস্কার সেইটি নিয়ে যদি একটু আলাপ করতে চাই, রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটো বিষয় আমরা আলাপ করব। অর্থনৈতিক সংস্কারের যে বিষয়টি, বিগত সরকারের সময় আমরা অর্থনীতির নানা উপাখ্যান দেখেছি, অর্থনীতির নানা সূচকের কথা শুনেছি, অবকাঠামোগত উন্নয়নের ব্যাপার দেখেছি। আখেরে শেষ পর্যন্ত যে বিষয়গুলো এসেছে সামনে, তাতে বোঝা গেছে যে বাস্তবতার সাথে তথ্যের খুব একটা মিল ছিল না বা থাকেনি। এই বাস্তবতায় দাঁড়িয়ে এখন আমরা যদি প্রথমে ব্যাংকিং সেক্টরের কথাই চিন্তা করি, যে বিষয়টি সংস্কারের কথা ঘুরে প্রচুর আসছে এখন, সেটি দিয়েই আপনারা আলোচনা শুরু করবেন। ব্যাংকিং সেক্টরে কি কি দুর্বলতা দেখেছেন, কিভাবে সংস্কারটা কোন দিক থেকে শুরু করা যায়, আপনার মন্তব্য শুনব। দেখুন, প্রথম যেটা আমি দেখছি যে গত 10 বছর বা এক দশকে তারা ব্যাংকের ডাইরেক্টর, পরিচালক, তারা সবসময় বলে যে আমরা ব্যাংকের মালিক। ব্যাংকের মালিক তো কোনো পরিচালক না, কোনো শেয়ার হোল্ডারও না। একটা ব্যাংকের প্রথম ঝুঁকি গ্রাহক বা স্টেক হোল্ডার, সেটা হলো যারা ব্যাংকে টাকা জমা রাখে, তারা আমানতকারী, যাদের আমানত থাকে। যে আমানত দিয়ে আপনি ব্যাংক পরিচালনা করেন, যে আমানতের টাকা দিয়ে আপনি ব্যাংক ক্লায়েন্টদের মাধ্যমে বিনিয়োগ করে। 2 হলো যারা ব্যাংকের ক্লায়েন্ট। কারণ আপনি যদি আজকে ব্যাংকের কোনো সমস্যা হয়, যেটা এখন দেখছেন আপনি, তাতে কিন্তু শুধু আমানত করে সমস্যা পড়ে তা না, যারা ব্যাংকের সাথে লেনদেন করে, যারা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায়, তারাও কিন্তু বিপদে পড়ে যায়। তাহলে 2 নম্বর মালিক হলো টেকনিক্যালি যারা ব্যাংকের সাথে লেনদেন বা ব্যবসা করে। 3 নম্বরে আপনি বলতে পারেন যারা ইনভেস্টমেন্ট করে ব্যাংকে। এর ভিতরে দেখবেন একটা ব্যাংকে যদি এখন 3000 কোটি টাকা যদি তার মূলধন হয়, তাহলে দেখবেন যে যারা পরিচালক তাদের কিন্তু অনেক সামান্য, হয়তো 500 কোটি 700 কোটি এরকম। বাকিটা কিন্তু ছোট ছোট ইনভেস্টর যারা স্টক মার্কেট থেকে শেয়ার কিনে। আরেকটা স্টেক হোল্ডার আছে যারা ব্যাংকে চাকরি করে, যারা ব্যাংকের জন্য সম্পদ সৃষ্টি করে কাজ করে। কিন্তু এগুলি সব বাদ দিয়ে গত এক দশকে অনেক ব্যাংক দেওয়া হয়েছে। ওনারা কিন্তু এই মূল নীতি থেকে সরে গিয়ে মনে করে যে আমরা ব্যাংকের মালিক, তো আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। তার থেকেও ব্যাংকের দুর্বলতার সৃষ্টি হওয়ার পিছনে একটা কারণ ছিল যে যত অন্যায়, যত লুট, যত অনিয়ম করা হয়েছে, এগুলি অন্য ব্যাংকের কথা জানি না, আমি শুধু যে ব্যাংকের আমি এখন চেয়ারম্যান সেই ব্যাংকের কথা বলতে পারি যে এগুলি সব কিছু কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নজরে ছিল।
এবং এই কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে রেগুলেট করার কথা, নিয়ন্ত্রণ করার কথা। কিন্তু দেখা গেছে যে নিয়ন্ত্রণ তো অনেক পরে, খোদ নিয়ন্ত্রকের সহযোগিতা এই ব্যাংকগুলোকে লুট করা হয়েছে। এখন যে সমস্যা হয়েছে, অনেকগুলো ব্যাংক সমস্যা আছে, কেন্দ্রীয় ব্যাংক তেমন কোনো সহায়তা দিচ্ছে না। সেটা অনেক কারণ আছে। একটা ওনাদের কারণ, একটি ব্যাংকে সহায়তা দেওয়া হয়েছে, সেটা আবার বলতে যে ওয়ান অফ এক্সাম্পল, মানে একটাকে দিবে আর দিবে না, এগুলিও তো দ্বিমুখী নীতি। এই সবগুলাই কিন্তু ব্যাংকিং খাতে সমস্যার সৃষ্টি করে। একটা ব্যাংকের আপনি দিচ্ছেন এই কারণে, আরেকটা ব্যাংকের আপনি দিবেন না। এতে হচ্ছে কি, ওই ব্যাংকটা তার সমস্যা কিন্তু সমাধান করতে পারছে, কিন্তু আরেকটা ব্যাংকের সমস্যা কিন্তু আপনি দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছেন। এখন বলা হচ্ছে সবাইকে যদি এভাবে দিতে যায় আমি, তাহলে যে পরিমাণ নোট ছাপাতে হবে বা যা করতে হবে তাতে করে সেটি সামাল দেওয়া যাবে কিনা আখেরে যে আপনি যখন ধরেন এটা কি জন্য বলতে, এই যে বলতেছে যে উচ্চ মূল্যস্ফীতিকে কমানোর জন্য। এবং আজকেই আমাদের যে মূল্যস্ফীতির যে তথ্য এসেছে তাতে দেখা গেছে, হ্যাঁ, মূল্যস্ফীতির অনেকগুলো কারণ তো থাকে। তো মূল্যস্ফীতির প্রথম কারণ যদি আপনার দেশের উৎপাদন থেকে বা সাপ্লাই থেকে যদি আপনার ডিমান্ডটা বেড়ে যায়, এই একটা কারণ। রাইট। আর একটা কারণ হলো কোনো কারণে যদি আপনার লোকের কাছে এত টাকা পয়সা হয়ে গেছে, তারা যদি বেশি খরচ করে সেই অনুপাতে উৎপাদন না হয়, তাহলে একটা কারণ। আরেকটা হলো মার্কেটে যে ডিমান্ড, সেই ডিমান্ডের সাথে তাল মিলিয়ে যদি আপনি সাপ্লাই না দিতে পারেন, তাহলে মার্কেটে ওই পণ্যর কমতি হবে। যখনই পণ্য কমতি হবে তখনই উচ্চ মূল্য দাম বেড়ে যাবে, তার মানে উচ্চ মূল্যস্ফীতি। তো এই উচ্চ মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য যে কেন্দ্রীয় ব্যাংকের হাতে দুইটা ইনস্ট্রুমেন্ট আছে, মানে মন্ত্র। একটা হলো যে আপনি মানি সাপ্লাই কমাই দিবেন, ভালো মানি সাপ্লাই আপনি কমান। মানি সাপ্লাই কমাতে গিয়ে যদি আপনি দ্রব্যের বা পণ্যের সংকট সৃষ্টি করেন, যে একটা ব্যাংক এলসি করতে পারতেছে না, সেই পণ্য অন টাইম আসবে না, বা একটা পণ্য সে উৎপাদন করতে পারছে না বিকজ কাঁচামালের আমদানি করতে পারতেছে না, এলসি খুলতে পারতেছে না, কিন্তু একই জিনিস হবে, আরও বাড়বে। তো সেই জন্যই আপনি মানি সাপ্লাই কমান, আপত্তি নেই, বাট মানি প্রিন্টিং করে সব সাপ্লাই হয় না। মানি আদার ওয়ে অলসো ইউ ক্যান ক্রিয়েট থ্রু ভেরিয়াস ইনস্ট্রুমেন্ট, যেখানে টাকার ভ্যালোসিটি এতবার হাত বদলায় না। তো এখন প্রশ্নটা হইল যে ঠিক আছে, আমি এগ্রি করি যে আপনি মূল্যস্ফীতি কমাতে এই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আপনি নিচ্ছেন, যেমন মানি সাপ্লাই কমাই দিচ্ছেন। একই সাথে যখনই মানি সাপ্লাই কমাবেন তখনই টাকার ডিমান্ড বাড়বে, টাকার ডিমান্ড বাড়লে ইন্টারেস্ট রেটও বেড়ে যাবে। তো ইন্টারেস্ট রেট বাড়লেও কিন্তু উৎপাদন খরচ বাড়বে এবং মূল্যস্ফীতি কিছু হবে। বাট তার থেকেও সবচেয়ে সমস্যার সংকুল যেটা আমরা এখন পড়ে গেছি, সেটা হলো যখনই আপনি শুধু মনিটারি ইনস্ট্রুমেন্ট দিয়ে যদি মূল্যস্ফীতি কমাতে যান, তাহলে যেটা হবে সেটা হলো দেশে উৎপাদন কমে যাবে, তাহলেও আপনার মূল্যস্ফীতি মানে দ্রব্য মূল্য বেড়ে যাবে, মূল্যস্ফীতি হবে। বাট সামষ্টিক অর্থনীতির তো শুধু উচ্চ মূল্যস্ফীতি একটা সূচক, ওর বাইরেও তো সুযোগ আছে। ওর বাইরে প্রথমে শুরু করেন জিডিপি দিয়া, যেটা আমরা প্রবৃদ্ধি বলি, যেটা এই গত এক দশক এই সরকার প্রবৃদ্ধি বলতে বলতে আমাদেরকে মনে হয় বিরক্ত করে ফেলছে। 2 নম্বর হলো ইনভেস্টমেন্ট। যদি আপনি বিনিয়োগ না হয় তাহলে প্রবৃদ্ধিও কমবে, সাথে সাথে আপনার কর্মসংস্থান হবে না। এখন একটা দেশে যদি, আমাদের দেশে পার্টিকুলারলি ধরেন, বাংলাদেশে এখন প্রতি বছর 22 থেকে 25 লক্ষ লোক কর্মক্ষম হইয়া 16 থেকে 18 বছর বয়সে তারা কর্মবাজারে আসতেছে। আর ঐতিহাসিক দিক থেকে যদি চিন্তা করেন, যখনই কৃষি উৎপাদনশীলতা বাড়ে তখনই কৃষিক্ষেত্রে লোক কম লাগে। অর্থাৎ কৃষিখাতে যারা গত বছর চাকরি করছে এদের অনেকেই আবার কর্মচ্যুত হইয়া চাকরি বাজারে আসবে। সো আপনি যদি এখন কেন এটা, কারণ কৃষির উৎপাদনশীলতা বাড়ে, একটা তো বাড়তে পারে যে আপনি যদি জমি বেশি করে আবাদ করেন, তো আমাদের তো জমি নাই। সো আমাদের উৎপাদনশীলতা শুধু বাড়বে যদি আমরা একই জমিতে
যদি আমরা ক্রপ বেশি করতে পারি, 1। 2 নম্বর হলো জমিতে যদি আমরা প্রপার ইনপুট দিয়ে যদি উৎপাদনশীলতা বাড়তে পারি। 3 নম্বর হলো কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে, যেমন আগে হাল চাষ করতো, এখন আপনি ট্র্যাক্টর চালান, একদিনে আপনি মনে করেন 100 একর 200 একর চাষ করতে পারতেছেন। সো আগে যারা হাল চাষ করতো, সে গরু পালতে হইতো, একটা লোক লাগতো, সে হাল চাষ করার জন্য লোক লাগতো, তো এই লোকগুলো তো এখন লাগতেছে না, একজন লোক ট্র্যাক্টর চালায় বা যথেষ্ট। সো কৃষির উৎপাদনশীলতা বাড়ার, 1 যদি যান্ত্রিকীকরণ করা হয়, 2 যদি আপনি ইনপুট বেশি দেন, যেমন ফার্টিলাইজার, ইউরিয়া, ডিএপি, টিএসপি, আরও যা আছে। 3 নম্বর হলো আপনি যদি প্রপার পেস্টিসাইড ইউজ করেন, ওই যে ওষুধ, রোগ বাড়িয়ে যদি ওষুধ ইউজ করেন, তাহলে ওই উৎপাদন বাড়বে না, উৎপাদনটা ক্ষতি হবে না। তো যখনই কৃষিতে উৎপাদন বৃদ্ধি পায়, তখনই আপনি ওখানে লোক কম লাগে, ওই লোকগুলো কর্মবাজারে আসে। এখন যদি আপনার 22 লক্ষ লোক যদি কর্মক্ষণ হইয়া বাজারে আসে, আরও যদি 2-3 লক্ষ লোক কর্মবাজারে প্রবেশ করে কৃষিখাত থেকে এসে, ওদের চাকরিটা কীভাবে হবে? একটা আপনি এখানে অবকাঠামোর কথা বলছেন, একটা জিনিস আমি বলে নিই, যেমন পদ্মা ব্রিজ, আমরা সবাই এটাকে খুব সাধুবাদ জানাই, আমিও সাধুবাদ জানাই। বাট ধরুন পদ্মা ব্রিজের জন্য প্রতিদিন দেশের দক্ষিণ এবং দক্ষিণ অঞ্চল থেকে মনে করেন 5 লক্ষ লোক ঢাকা শহরে আসতো। এখন এই 5 লক্ষ লোক আগে যদি তারা লঞ্চে, মানে আপনার ওই যে ফেরিতে আসতো, তাহলে ওদের 2 ঘন্টা লস হইতো। দেখুন এই 5 লক্ষ লোকে 2 ঘন্টা আপনি সেভ করলেন, তাহলে 10 লক্ষ ঘন্টা, 10 লক্ষ ঘন্টা মানে হাজার হাজার লোকে সারা জীবনের কাজের সমান। এই যে 10 লক্ষ ঘন্টা আপনি সেভ করলেন, সে কী করবে এখন? যদি আপনি কর্মসংস্থান সৃষ্টি না করেন, তাহলে বাড়িতে বসে হয়তো বড় লোকে ঝগড়া করতে হইব, অথবা মা বাবার লোকে ঝগড়া করব, অথবা মারামারি করতে হইব, অথবা মানে কোনো না কোনোভাবে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। অতএব এটা যদি ইনভেস্টমেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। এখন ব্যাংকিং খাতকে যদি আপনি ঠিক না করেন, আপনি যদি মানি সাপ্লাই কমপ্লিটলি রেস্ট্রিক্টেড করে দেন খালি উচ্চ মূল্যস্ফীতি কমানোর জন্য, তো আরও যে 4টা সামষ্টিক অর্থনৈতিক সুযোগ আছে, এই সুযোগগুলো একে অপরের সাথে সাংঘর্ষিক হবে। অর্থাৎ যেটা উপরে দেওয়ার কথা এটা নিচে নামবে, যেটা নিচে নামার কথা এটা উপরে চলে আসবে। এই জন্য আমি বলতে চাই ভাই, ওনারা যদি এগুলি সব একত্রে বিবেচনায় না এনে শুধু উচ্চ মূল্যস্ফীতি নিয়ে চিৎকার দেয়, তাহলে ওনারা দেশের অর্থনীতিকে আরও অনেক ক্ষতি করবে, রেজার দেন জনগণের ভালো করবে। আচ্ছা, আরেকটি বিষয়ে ব্যাংকিং সেক্টরের কথা যখনই আসে, তখন বলা হয় যে ব্যাংকিং আইন পরিবর্তন করেও যে পরিবারের ভেতরে যেটি করা হয়েছে, এক পরিবারের মধ্যে কয়জন পরিচালক হতে পারবে, এই বিষয়গুলো কি খুব ডেলিভারেটলি করা হয়েছিল কিনা, বা সেগুলোর কারণেও এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়া বা নিয়ে যাওয়া এই ঘটনাগুলো ঘটেছে, প্লাস এনপিএলের যে উলম্ফন আমরা দেখছি নজিরবিহীন, এটির কারণটিও কি আপনার কি মনে করেন? হ্যাঁ, আইন বিভিন্ন রকম হয়। আইন দিয়ে আপনি জিনিস নিয়ন্ত্রণ করতে পারেন, আবার আইন দেখাই আপনি কিন্তু এটাকে যথেচ্ছভাবে দায়িত্ব তাই করতে পারেন। 2টা উদাহরণ মেবি যথেষ্ট হবে। যেমন আইন তো জনগণের ভালোর জন্য করা হয়। যেমন বাংলাদেশে আইন করা হয়েছে যে 10 বছর আগের কথা বলতেছে, যে বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য অথবা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বা লাইসেন্স দেওয়ার জন্য কোনো কম্পিটিটিং প্রতিযোগিতামূলক কোনো টেন্ডার লাগবে না, বিকজ এটা জরুরি ইস্যু আমাদের জন্য। তাতে হয়েছে কি, কাকে লাইসেন্স দিছে, একটা লাইসেন্স দেখান তাদের এক্সপিরিয়েন্স আছে, ওদের অনলি এক্সপিরিয়েন্স হলো আমি আওয়ামী লীগ করি। তো এখন যখন আমরা ঢালাওভাবে এই লাইসেন্স দিছেন এবং একই সাথে ওদেরকে আপনি ওরা যেন টাকা পয়সা বেশি রোজগার করতে পারে, তাদেরকে আপনি ক্যাপাসিটি চার্জ বা রেট, এখন এখানে সমস্যা হলো যে আপনাকে লাইসেন্স দিচ্ছে সে আবার দাম ঠিক করে যে আপনার থেকে কত টাকা কিনবে। তো আমি আপনাকে লাইসেন্স দিলাম, আপনি আপনার সাথে কত দামে আপনার থেকে কিনবো সেটা ঠিক করলাম, আবার এটাও ঠিক করলাম যে যদি আপনি প্রোডাকশন করতে পারেন আর যদি আমি না কিনতে চাই বা না কিনি,
তাহলে আমাকে একটা ক্যাপাসিটি চার্জ দিতে হবে। আবার যারা কিনতেছে তারাই আবার বিক্রি করতেছে মার্কেটে। অর্থাৎ এখানে বেচার লোক, কেনার লোক, ওই প্রোডাকশনের লোক সব এক। এগুলিকে আমি বলি পশ্চাদমুখী আইন, অর্থাৎ রিগ্রেসিভ কাইন্ড অফ ল, যেটা সমাজকে দুর্নীতি করতে সাহায্য করে। এখন আপনি বুঝেন, এখন যদি সব লাইসেন্স যদি ওই ধরনের লোক পায় যারা সরকারের মিত্র, এটা হলে একটা প্রত্যেকটা খাতে এরকম একটা স্বার্থান্বেষী গোষ্ঠী গত 10 দশকের সৃষ্টি হয়েছে। এটা ব্যাংকিং খাতে একটা গোষ্ঠী 10-12 জন। এটা আপনি পাওয়ার মানে ইলেকট্রিসিটি খাতে যান 5-6 জন, ওই শক্তি এনার্জি খাতে যান 3-4 জন, কনজিউমারে গেলে ওই আপনি সেতু ভবনে যান দেখবেন যে খালি 5 জনের সব টেন্ডার পেতেছে, আর কারো কোনো নাম নিশানা নাই। এরকম প্রতিটি খাতে এমন এক স্বার্থান্বেষী গোষ্ঠী আমরা জন্ম দিছি যাদের মাধ্যমে দেশের প্রতিটি ক্ষেত্রে লুটপাট হয়েছে। এটা শুধু যে ব্যাংকিং বা ইলেকট্রিসিটি তা না। এখন আপনারা দেখবেন যে লোকগুলা এই কাজটা করতেছে, এগুলি সবগুলা কিন্তু এদের গোড়া এক জায়গায়। ওই ঘুরি গাড়ি দেখবেন যে এটা সরকারের মিত্র, যার ফলে দেশের প্রতিটি ক্ষেত্রে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এখন ব্যাংকিং যে প্রশ্নটা আপনি বললেন, আমরা যখন ব্যাংক করি 1983 সনে, সৌভাগ্যবশত ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক। সেই ব্যাংকে আমি ওয়ান অফ দ্য স্পন্সর ছিলাম। তখন বেসরকারি খাতের ব্যাংকের জন্য কোনো আইন ছিল না, অর্থাৎ আমরা নিজের ইচ্ছা মতো আমরা চালাইতাম। কিন্তু আমরাও একটা নৈতিকতার সামনাসামনি দাঁড়িয়ে গেছে যে আমরা কাকে লোন দেবো, কীভাবে লোন দেবো। আমরা নিজেরা নিজেদের রুলস অনুযায়ী প্রথম আমরা এই ব্যাংকগুলো চালাইছি। পরবর্তীকালে 1985 সনে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা একটা ব্যাংকিং রিফর্ম করে একটা ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট বলে একটা আইন পাস করা হয়। সেখানে অনেক জিনিস ছিল না, কিন্তু অনেক জিনিস ইনক্লুড করা হয়েছে। পরবর্তীকালে যখন কোনো পরিবারের প্রভাব অনেক বেড়ে গেছে, তখন এটাকে একটা কাজ করা হলো যে এক ফ্যামিলি থেকে 2 জনের বেশি ডাইরেক্টর হবে না। আর তারও পরে আইনটি বোধহয় 93-তে তখন পরবর্তীতে আরেকটা আইন আবার অ্যামেন্ডমেন্ট করে বলা হলো যে কোনো ডাইরেক্টর একটা না 2 বারের বেশি থাকতে পারবে না, অর্থাৎ 3 বছরের 2 টার্ম। তবে যেই টার্মে আপনি এখন আসেন সেটা বাদ। তার মানে হলো ধরেন আরে 3 6 আরও 1-2 বছর যোগ করতে পারেন। কিন্তু পরবর্তীকালে এই আইনগুলো আবার 2 বা 3 বার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। যেমন মনে করেন ওই এক ফ্যামিলি 2 জন হতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু আইন ফ্যামিলির ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, যে যদি ওই ব্যক্তি পুরুষ হোক মেয়ে হোক, যদি উনি আপনার উপর নির্ভরশীল না হয়, তাহলে উনি ইন্ডিপেন্ডেন্ট, ফ্যামিলির কোনো অসুবিধা নেই। তো এখন কোন ছেলে বলবে আমি বাপের উপর ডিপেন্ডেন্ট, বা কোন বাপ বলবে আমার ছেলে আমার উপর ডিপেন্ডেন্ট, সবাই ইন্ডিপেন্ডেন্ট। সো এক ফ্যামিলি থেকে 10 জনও হতে পারে। আর আমি যখন চলে আসি আইন মান্য করে 2 টার্মের পরে, পরবর্তীতে দেখা গেলো যে যারা ছিল তারা আর রিটায়ারমেন্ট করে নাই, এই কি একটা স্টে অর্ডার এনে বলে ওটা থেকে গেছে। সো আপনি যতই আইন বানান, যখন আপনি স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থে আইন বা রেগুলেশন বানান, এগুলি হইল আপনাদেরকে মোট সুযোগ দেওয়ার জন্য, নট জনগণের কল্যাণ। মোট কথা দর্শকদের মানে বোঝার সুবিধার্থে এটুকু বলা যায় যে আইন করার সময় যদি নিয়তটা সহি না থাকে তাহলেই সমস্যাটা তৈরি হয় হয়তো। এই যে ব্যাংকিং সেক্টরের কথা আমরা যখন বলছি, এর পাশাপাশি আমরা এনপিএলের ব্যাপার আলাপ করলাম, অর্থ পাচারের যে বিষয়টি, সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে কার্যকরী উদ্যোগ নেওয়া বা সেটি কত সহসা, কারণ আইনগত বিভিন্ন রকম জটিলতা থাকে, এই জায়গাতে আপনার বক্তব্য একটু শুনতে চাই যে সেটির ব্যাপারে কোনো প্রত্যাশা দেখছেন কিনা, বা আসলেই বাস্তবতার সাথে সেটির মিল কতটুকু অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে পাচারকৃত অর্থ। শুনুন, একটা কথা বলি আপনাকে। প্রথম কথা হলো যে যখনই আপনি ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্টকে যখন আপনি বিভিন্ন লোপ হোল সৃষ্টি করেন, তখন অবিরত সুযোগ সৃষ্টি হয় অনিয়ম করার জন্য। অনিয়ম বন্ধ করার জন্য
সব দেশেই দুনিয়ার নিয়ন্ত্রক সংস্থা হলো কেন্দ্রীয় ব্যাংক। আমি তো প্রথমেই বলছি আপনাকে, আমি যে ব্যাংকে এখন আছি সেই ব্যাংকের প্রায় প্রত্যেকটি অনিয়ম কেন্দ্রীয় ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার গোচরীভূত ছিল, কিন্তু ওনারা কোনো অ্যাকশান নেয় নাই, বাধা দেয় নাই। তো এখানে আপনি বলতে পারেন যে শুধু অনিয়ম না, এটা একটি সিম্পলি লুট করা হয়েছে। অতএব ওই টাকা তো আপনি তাড়াতাড়ি ফেরত পাবেন না, তাহলে আপনাকে একটা হিউজ লিগ্যাল প্রসেসে আপনাকে যেতে হবে। সেই জন্যই অনেক লোন, অনেক বড় বড় লোন, 3,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা, এগুলি এখন ডিফল্ট লোনে পরিণত হয়েছে। এগুলি ঠিকমতো রিপেমেন্ট হচ্ছে না। আর অর্থ পাচারের কথা বলছেন, যে অর্থ পাচার কখন হয়, কেন করে? এখন বাংলাদেশের সমাজ উচ্চ শ্রেণীর লোকদের ভিতরে দুই ভাগে বিভক্ত। একটা হলো যারা সম্পদ সৃষ্টি করে। মনে করেন আপনি একটা ইন্ডাস্ট্রি করলেন, সেই ইন্ডাস্ট্রিতে আপনি 100 টাকা বিনিয়োগ করলেন, বছরের শেষে আপনি 20 টাকা লাভ করলেন। সেই 20 টাকা থেকে আপনি 30 বা 35% আপনি ট্যাক্স দিবেন। তার মানে 20 টাকা থেকে 60 টাকা ট্যাক্স চলে যাবে, আপনি 13 টাকা পাবেন। সেই 13 টাকা বিভিন্ন শেয়ার হোল্ডারের ভিতরে যারা যারা এখানে বিনিয়োগ করছে ভাগ হবে। আপনিও একজন বিনিয়োগকারী, আপনিও কিছু ভাগ পাবেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশে একটা নতুন গোষ্ঠীর সৃষ্টি হয়েছে, যারা সম্পদ সৃষ্টি না করে শুধু সম্পদ অর্জন করছে। এখন আপনিও বুঝেন, এই ডেইলি পেপারে আসছে যে ওখানে 200 কোটি টাকা লোপাট, ওখানে এটা, ওখানে সেটা। তার মানেটা কি? আপনি 100 কোটি টাকার একটা কাজ, আপনি এটাকে আগেই টেন্ডারের মাধ্যমে ওই যে 60 গোষ্ঠী ছিল, ওরা নিজেরাই ঠিক করে যে ভাই এটাকে 150 কোটি টাকা করে দেয়। তাহলে পার্টনার কারা এখানে? একটা হলো ওই খাতে যারা স্বার্থান্বেষী গোষ্ঠী, ওই খাতে যে রাজনৈতিক দল বা রাজনৈতিক মিত্র, রাজনৈতিক দলের যে মিত্র যে কন্ট্রোল করে, যেমন এমপি হইতে পারে, মন্ত্রী হইতে পারে, বা ওই লোকগুলা। সো এই দুটা গোষ্ঠী যখন একত্র হয়, তার সাথে যোগ হয় যারা কাগজপত্র বানায়, যেমন আমাদের আমলারা। তো আমলারা দেখতে যে ভাই এটাও চোর, এটাও চোর, তো আমি কি দোষ করলাম? তো যে ঠিক আছে, যা লাগে সব করে দিব ভাই, আমার ভাগটা আমাকে দিয়ে দিও। তো এই তিনটা গোষ্ঠীর একত্রে সমন্বিত প্রয়াসে এই সম্পদ সৃষ্টি না করে একটা গোষ্ঠী শুধু সম্পদ আয় করছে, অর্জন করছে। এটা আয় বলা যাবে না। ব্যবসায়ী এবং আমলা, এই তিনটা। আমি ওদেরকে তো ব্যবসায়ী বলবো না, চোরকে কেন আমি ব্যবসায়ী বলবো? ব্যবসায়ী হলো যে 100 টাকা বিনিয়োগ করছে, বছরের শেষে 20 টাকা লাভ করছে, সেখান থেকে হলো ব্যবসায়ী। আবার সেখানে ট্যাক্স দিচ্ছে, বাকিটা অনেকগুলো বিনিয়োগকারী ভাগ করে নিতে, এটা হলো ব্যবসায়ী। আর ওই চোরগুলাকে কেন আপনি ব্যবসায়ী বলেন? এখন এই যে চোরগুলা যারা এখন বিনা কষ্টে সম্পদ অর্জন করছে, সম্পদ সৃষ্টি না করে, এই লোকগুলো আস্তে আস্তে দেখলো যে ভাই আমরা তো এতই ক্ষমতাবান টাকা পয়সা দিয়ে। কারণ এখানে তো আপনি বড় লোক কিনা সেটা এখন নির্ভর করছে টাকা আছে কিনা, আপনাকে লেখাপড়া কি, আপনাকে চোর, গুন্ডা, বদমাশ এগুলির কোনো বালাই ছিল না। যার টাকা আছে, অথবা যদি টাকাও আছে প্লাস যদি মারামারি করতে পারেন, তাহলে আপনি এখন রাজনীতিবিদ। তো যারা এই চুরিদারি করছে, স্বার্থান্বেষী গোষ্ঠী, এরা এখন দেখলো যে ভাই ওই গ্রামে আগে ভালো রাজনীতিবিদ ছিল, যারা পায়জামা পাঞ্জাবি ঘুরতো, ওই কার বাড়িতে বিয়ে সেখানে যাইতো, কে মারা গেছে দাফন করতে যাইতো, দেখলো যে ওই ব্যাটারে আমি পয়সা দিয়ে লাভ করি। আমার যখন পয়সা আছে, আমি যদি কেন্দ্র দখল করতে পারি, বুথ দখল করতে পারি, পুলিশকে পয়সা দিতে পারি, তাহলে তো আমি এমপি হইতে পারি। এখন এই স্বার্থান্বেষী গোষ্ঠী যারা টাকা বানাইছে বা টাকাটা ইলিগালি বানাইছে, তারা এখন এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে। কথা বুঝছেন আপনি? সো এই চোর আর এমপি মন্ত্রী একাকার হয়ে গেছে। এখন যে চোর সম্পদ লুটকারী, সে এখন এমপি হয়ে গেছে, ওই লোক আবার মন্ত্রী হয়ে গেছে। তো আপনি তো এখন কষ্ট করা লাগতেছে না, ওতে এরা ব্যবসায়ী না। আচ্ছা, আমি এই ব্যাপারটা একেবারে স্পষ্ট, এরা ব্যবসায়ী না। কিন্তু জনাব আব্দুল আউয়াল মিন্টু, আপনি দীর্ঘদিন থেকে
এই ব্যবসা এবং রাজনীতি দুই জায়গাতেই আছেন, ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়েছেন। আপনার কাছে এই বিষয়টি কেমন মনে হয় যে গত 15 বছরে বা 16 বছরের সময়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ যাদেরকে আমরা দেখেছি, বেশিরভাগের ক্ষেত্রেই দু একজন হয়তো হাতে গোনা থাকতে পারে, প্রত্যেকেই সরকারের সব কর্মকাণ্ডে একেবারে শর্তহীনভাবে বা নিঃশর্তভাবে যখন সমর্থন করে সেই কর্মকাণ্ডের বাছবিচার ছাড়া, তাহলে কি একটা মানে ব্যবসায়িক গোষ্ঠী যেভাবে গড়ে ওঠার কথা ছিল, যেভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার কথা ছিল, ইভেন আমি যদি একেবারে স্পষ্ট বলি যে তাদেরও তো অনেক দাবি দেওয়া থাকে সরকারের কাছে, সেই বার্গেনিংয়ের জায়গায় তখন কি আর তারা থাকে কিনা, বা এই শ্রেণীটার এই অবস্থা মানে হয়ে গেল কেন? অন্তত তার আগে তো এতটা ছিল না। আপনার কাছে কি মনে হয়? আপনি আরও বিস্তারিত বলতে পারবেন। শুনেন, এর আগে ওই আগের কথাটার একটু সামান্য আমি টেনে আনে, আপনি আগের প্রশ্নতে কিন্তু 3টে ইস্যু করছেন, একটা হলো অর্থ পাচার, একটা ফিরিয়ে আনা। রাইট। অর্থ পাচার কারা করে? যারা সম্পদ সৃষ্টি না করে, তারা সম্পদ অর্জন করে। যখন আপনি অন্যায়ভাবে চুরি করে সম্পদ অর্জন করবেন, তো এটা দুইটা দিক দাঁড়ায়। একটা হলো আপনি এটা কোনো ট্যাক্স দেন না, আর একটা হলো যখন আপনি ট্যাক্স না দেন, ইট বিকাম এ ইলিগেল মানি। বিকজ লিগেল করতে হলে তো আপনাকে সোর্স দেখাতে হবে, কোথেকে টাকাটা পাইছেন। সো ও তো সোর্স দেখাতে পারবে না, সো এই টাকাটা হয়ে যায় অবৈধ সম্পদ। এখন অবৈধ সম্পদের সেফটি সিকিউরিটি হলো অন্যরকম। আমি যদি দেশে রাখি, কোনো সময় যদি আমাকে ধরে দুদক বা বিএএফইউ বা অন্য কেউ, তাহলে তো আমি জেলে যাব। সো এটাকে বিদেশে পাঠিয়ে দিই। সো অর্থ পাচার করে ওই অবৈধ সম্পদকে সেফ রাখার জন্য। এখন আপনি এখন একটা প্রশ্ন যে ফিরিয়ে আনা, ভাই এটা অনেক কমপ্লিকেটেড জিনিস। যদিও আমাদের নতুন অর্থ উপদেষ্টা বলছে যে এগুলি ফিরিয়ে আনবে, আমার মনে হয় উনি আইন কানুন না জেনেই কথাটা বলছে। সত্য কথা বলতে কি এত সোজা না। এগুলি করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই বিভ্রান্ত তো 12 বছর আওয়ামী লীগ করছে আমাদের। এখন ওনারাও যদি বিভ্রান্ত সৃষ্টি করে, তাহলে এটা আমার কাছে একটু কেমন কেমন লাগে। কেন করতেছে এটাও আমি জানি না। 2, আজকে পেপারে দেখলাম গভর্নর সাহেব বলছেন যে 30,000 কোটি টাকা ফেরত আসছে। ভাই আমি তো ব্যাংকিং এর কথা বললাম, কোথাও তো এরকম কোনো ডিপোজিট বাড়ায় নাই যে আমি বলতে পারি যে টাকা ফেরত এসছে। বাট আমি মনে করি একটা সরকারের পক্ষে কখনো জনগণকে এমন কথা বলা উচিত না যেটা 100% সত্য না। মিথ্যা কথা শুনতে 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 আমাদের এখন গায়েবী জানাজার সময় হয়ে গেছে। তো আমি চাই যে সরকার সবসময় সত্য কথা বলুক। সরকারের পরিসংখ্যান নিয়ে কোনো বিভ্রান্তিমূলক মিথ্যা পরিসংখ্যান দেওয়া যাবে না, তাহলে দেশের সামনের দিকে এগিয়ে যাবে। এখন আপনি প্রশ্ন করছেন যে 15 বছর ব্যবসায়ীরা, এটা তো উত্তর আপনি পাইছেন। ওই যে কেউ হয়তো এমপি হয়েছে, আবার এমপি হয়ে আসছে ব্যবসায়ী সংগঠনগুলো দখল করছে। তো সেখানে কোনো কিছু সরাসরি রাজনীতি না করেও কিন্তু অনেকে শুধু ব্যবসায়ী করেছে, কিন্তু তারপরও দেখা গেছে সরকারের সেই অর্থে খুব সমালোচনা বা কোনো জায়গায় অন্ধ সমর্থনই করতে হয়েছে। এখন শুনেন, যখন আপনি এগুলি এক করে ফেলান, যখন একটা দেশে সম্পদ সৃষ্টিকারী, সম্পদ অর্জনকারী রাজনীতিবিদ, এখন গুন্ডা রাজনীতিবিদ, পান্ডা রাজনীতিবিদ, মানুষ মারা রাজনীতিবিদ, এগুলি সব এক হয়ে যায়, তখন আপনি কি এক্সপেক্ট করেন ভাই? কোন মন্ত্রীটা আপনার দেখান তো তার লেখাপড়া বা যোগ্যতা আছে মন্ত্রী হওয়ার কথা 10 বছরে? বেশিরভাগই আছে গুন্ডা পান্ডা যেগুলি ছিল, ওরা মন্ত্রী হয়েছে। আওয়ামী লীগে অনেক ভালো লোক ছিল, অনেক অভিজ্ঞ লোক ছিল, তাদেরকে মন্ত্রী তো করা হয় নাই। তোফায়েল সাহেবের মন্ত্রী করছে, প্রথম ধাপে করা হয়েছিল। সেটা বহুত আগে, সেটা 96 সনে করছে। তারপরে পরের বার আর করে নাই ভাই। 2008-এ প্রণব মুখার্জি আসার পরে কেমনে কেমনে ওরা 3-4 জন হয়ে গেছে। এটা তো আমার মুখস্থ আছে সব কথা, বুঝছেন? সো আওয়ামী লীগের অভিজ্ঞ লোকগুলাকে দূরে সরাই ফেলছে। ওই যে আপনাকে বললাম প্রচেষ্টা, সম্পদ অর্জনকারীরা প্রথমে বিত্তবান হয়েছে, বিত্তের ক্ষমতা দিয়া তারা রাজনীতিকে কন্ট্রোল আরম্ভ করছে। যখন একই লোক রাজনীতি এবং অর্থ সম্বন্ধের
ক্ষমতা বেড়ে যায়, তখন সমাজের এই অবস্থাই হয়। না, আরেকটা বিষয় কিনা যে যেমন জাতীয় নির্বাচনের কথা বলি আমরা, বা স্থানীয় পর্যায়ের নির্বাচন, ট্রেড বডির নির্বাচনগুলোর ক্ষেত্রেও এই ঘটনা আরো খারাপ, আরো খারাপ ভাই। তৈরি হয়নি, ওই যার কারণেই জবাবদিহিতার অভাবটা একটা হয়েছে। টেলিফোন আসে যে অমুক প্রেসিডেন্ট হবে। আপনি শুধু ট্রেড বডি কেন বলেন, আপনি এটা কেন বলেন না যে আমাদের খেলাধুলার অর্গানাইজেশনগুলো দেখেন, ওই কাবাডি খেলায় হাডুডু, সেটারও একবার চেয়ারম্যান হেরাই হয়, মারামারি করেন না পার্টি। ওই আপনি দেখেন এই যে যে ক্রিকেট বোর্ডের একবার চেয়ারম্যান হয়েছে, আপনি চেঞ্জ দেখছেন কত 15 বছরে। হোয়াই? আজকে তো আমাকে সবাই বলছিল যে আপনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্যাংকের চেয়ারম্যান। আমি যে ভাই, আমি 25 বছর আগে যে অর্গানাইজেশনের চেয়ারম্যান ছিলাম, এখন আবার কেন হইতে যাবো? আমি তোমাদের সহযোগিতা করবো, আমার চেয়ারম্যান হওয়ার কোনো দরকার নেই। এখন একটা লোক যখন একটা জায়গায় দিনের পর দিন বছরের পর বছর বসে থাকে, সেই অর্গানাইজেশনের কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না। বিকজ নতুন লোক আসবে, নতুন উদ্যোগ এবং উদ্যমে ব্যবহার করবে, নতুন চিন্তা নিয়ে আসবে। এখন আপনি একই লোক বসে ওখানে বসে রয়েছে, একটা লোক যখনই 3-4 বছরের বেশি একটা জায়গায় থাকে, তার একটা চক্র গড়ে ওঠে, যে চক্র আপনাকে ভালো কাজ করতে দিবে না। খেলাধুলা তো বুঝলাম, গান বাজনারও তো দখল করে ফেলেছে। ওই এফডিসিতে যান, কেমন ইলেকশনে দেখেন আপনি, ইলেকশন নির্বাচন বলতে যা বোঝায় সেটাকে ওরা বঙ্গোপসাগরে ফালাই দিয়েছে 10 বছর আগে। এখন যেটা হয়েছে এগুলি হইল নাটক, কথা বুঝছিলাম না। তো এই নাটক জন্যই তো দেশ থেকে পালাইতে হয়েছে, নাহলে তো পালানো এক্সট্রা সার তো পালাই নেই। বেগম জিয়ার ক্ষমতা থেকে চলে গেছে, পালাইছে, কথা বুঝে পালায় নাই। পালায় যাওয়ার তো রিজন আছেন, এই রিজনটার জন্য ওনারাই দায়ী। এই যে অর্থনীতির গতিপথ নিয়ে আমরা আলাপ করছি, নানা সঙ্গতি অসঙ্গতি যেগুলো বলছি, এর পাশাপাশি সাম্প্রতিক সময় আমরা দেখছি আমাদের দেশের অর্থনীতির তো একটা বড় জায়গা জুড়ে, বা আমাদের গর্বের জায়গা যেই দুটি, তার মধ্যে তৈরি পোশাক খাত এবং রেমিটেন্স, আমরা বলি লাইফলাইন। সেই জায়গায় তৈরি পোশাক খাতে এই সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা তৈরি হচ্ছে, আপনি জানেন এরই মধ্যে যারা বায়ার্স অ্যাসোসিয়েশন, তাদের সাথে আপনি মিটিং করেছেন, তৈরি পোশাক কারখানা রপ্তানিকারক যারা, তারা বিভিন্ন সময় আপনার কাছে এসেছে। পরিস্থিতিটা আসলে কোন দিকে যাচ্ছে? কারখানাগুলো সব খুলেছিল, যৌথ বাহিনী অভিযান হচ্ছিল, মোটামুটি সবাই কর্মস্থলে ফিরে যাচ্ছিল, এবং আজকে আমরা যখন কথা বলছি তখনও 79 তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আবারও একটি অস্থিরতা দেখা যাচ্ছে। এই যদি অবস্থা হয়, তাহলে তাদেরকে তো আসলে লিড টাইমের সাথে পাল্লা দিয়ে কাজ করতে হয়। সেই জায়গাগুলোতে রেপুটেশন, বায়ারদের আস্থার সংকট, সেগুলো তো ক্রমান্বয়ে নেতিবাচক একটা প্রভাব পড়তেই পারে। আপনার কাছে কি মনে হয়? আমার তো এখানে মনে হওয়ার ইস্যু নেই, এটা হতে বাধ্য। প্রথমত আপনাকে এটা কীভাবে আমরা আপনাকে বুঝাই কেন হচ্ছে এটা? এটা অনেকগুলো কারণ। একটা হলো, প্রথম কারণ যেটা, আপনি একটা আন্দোলনের মধ্য দিয়ে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার প্রাথমিক দায়িত্ব ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কমপ্লিটলি নিয়ন্ত্রণে আনা। যাই হোক, পুলিশের সমস্যার জন্য বলতে পারে নাই, কিন্তু যখন আর্মিতে কোনো সমস্যা হয় নাই, তারা তো রাস্তায় গেছে, এখনও রাস্তায় আছে, র্যাবও রাস্তায় আছে, আনসারও রাস্তায় আছে। আনসারের সমস্যা বোধহয় 1-2 দিন হচ্ছিল, বাট তারপরে আর হয় নাই। না, এই জবাব আমার কাছে নাই কেন এখনও বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা ওনাদের কন্ট্রোলে আসে নাই। এটার জবাব আমি ঠিক দিতে পারবো না, এটা অনলি সরকারি লোক বলতে পারে কেন না। কিন্তু অযৌক্তিক কথা যদি বলে, সেটা তো আবার মানা যাবে না। তো আমি মনে করি এটা প্রাথমিকভাবে যেটা করা ছিল, এটা করা হয় নাই। যদি দেখেন, আপনি উৎপাদন যদি বাড়াইতে হয়, মানুষ যদি মনে করে যে আমি টাকা থাকলেই আমি ব্যবসা করতে পারবো, এটা অনেক ভুল ধারণা। বহুত লোকের টাকা আছে, তারা কিন্তু ব্যবসা করতে পারে না। আবার অনেক লোক আছে কোনো টাকাই নাই, চুরি করি অনেক টাকা বানাইতে পারে। এই যেগুলি আপনাকে বললাম, আপনি চুরি করি মন্ত্রী হয়ে গেছেন, সংসদ সদস্য হয়ে গেছেন, মারামারি করি, এখন তো টাকায় টাকা শুধু। যদি আপনি বিনিয়োগের মাধ্যমে
যদি আপনি দেশকে উন্নত করতে চান, কর্মসংস্থান সৃষ্টি করতে চান, তাহলে প্রাথমিক যেটা হলো সেটা হলো একটা লোকের যে উদ্যোগ এবং উদ্যম থাকে এবং তার যে ইন্টারেস্ট সেটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে পরিণত করা। তার জন্য প্রথম যেটা লাগবে সেটা হলো এক ধরনের সামাজিক মূলধন। সামাজিক মূলধন হলো যে আপনি একজন একজনকে বিশ্বাস করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নর্মাল থাকা, একটা মানুষ যেন মনে করে তার জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত আছে। এখন যদি আপনি যদি ওই উদ্যোগটা যদি মনে করে ভাই এই চাঁদা আলারা আমারে মেরে ফেলবে, ওই আপনার ওখানে যাওয়া যাবে না, আমার লেবারকেও মানবে, সেখানেও বিনিয়োগ করবে। তো সেজন্য আমি এরপরে হলো আর্থিক ক্যাপিটাল, মূলধন, যেটা ব্যাংক থেকে আপনার টাকা নেবেন, কিছু নিজের পকেটেরও দিবেন। তারপরে হইলো ল্যান্ড, লেবার, মানে জমি দরকার হবে একটু, শ্রম দরকার হবে একটু। সেটা তো যখনই আপনি মূলধন পাবেন ব্যাংক থেকে তখনই যেগুলি কিনবেন আপনি। এখন যে প্রবলেমটা আমি মনে করি যে মানুষের যান মালের নিরাপত্তা না থাকাতে কারখানাগুলো উৎপাদন হচ্ছে না। না, এখন প্রশ্ন হচ্ছে কারখানার শ্রমিকরা যেই সব দাবিগুলো করছে আপনার কাছে মনে হয় কিনা, মানে এর মধ্যে আমরা যখন ষড়যন্ত্রের কথা বলি অনেকেই বলে যে এটি ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হচ্ছে কিনা, কিন্তু তাদের দাবি দেওয়া যেগুলো এখানে দাবি করা হচ্ছে যে মহিলারা কেন পুরুষের তুলনায় বেশি গার্মেন্টসে থাকবে, তৈরি পোশাক কারখানায়, এটি একটি দাবি। এখন এই দাবি যদি হয় এবং আরও তারা ছুটির দিনে কীভাবে ইয়ে করবে, এবং অনেকে বলছে যে মন খারাপ হলেও তারা তাদের কাজে যাবে না, সেই সব বিষয়গুলো নাকি দেখতে হবে। মানে এই ধরনের রেডিকুলাস ক্লেইম যখন হয় বা দাবি দেওয়া আসে, তাহলে কি এগুলো নিছক দাবি করার জন্য না কোনো এর পেছনে কোনো উদ্দেশ্য থাকে? কেউ কেউ তো বলছে এগুলি কোনো দাবি না, এগুলি হলো অরাজকতা সৃষ্টি করার জন্য একটা ক্ষেত্র তৈরি করা। আমি ফ্যাক্টরির মালিক, আমরা বলি ছেলে মেয়ে সমান, তো ছেলে মেয়ে সমান হয়। এখন যদি মনে করেন ওই যে স্পোর্টসে আসেন 400 মিটার রেস যখন হয়, তো মহিলা একটা পুরুষের লোকে পারিব ভাই? এরকম গার্মেন্ট কারখানা যে ধরনের কাজ করতে হয় এরা তো আমার হাত দিয়ে হবে না এটা। এখন যারা এই দাবি করতেছে তারা কিন্তু অরাজকতা সৃষ্টি করার জন্য করতেছে, এটা একটা চক্রান্ত। এই দাবি কারো তো তাদের কোনো মৌলিক অধিকারই পড়ে না। পুরুষ এবং মহিলা কিন্তু আপনি আলাদা করতে পারবেন না। আর যে মালিক সে কি পুরুষ নিবে না মহিলা নিবে, ওরা কে বলার? তার মানে আপনি প্রথমে এটাকে অ্যাড্রেস করতেছেন না। একটা দিয়ে আপনি বলতে পারেন যে এটা হলো একটা গ্রুপ ষড়যন্ত্র করতেছে আপনার উৎপাদন বন্ধ করার জন্য। এই উৎপাদন বন্ধ করার সাথে দেশের আপাময় অর্থনীতি জড়িত, কথা বলছেন আপনি? তো এখন এটার সাথে আপনি দেখবেন যে এখন উৎপাদন না হলে এক্সপোর্ট কমইব, এক্সপোর্ট কম হইলে আপনার ডলার কাজে আরও বেশি হবে। তো এগুলি একটা ষড়যন্ত্র। যারাই করুক, দেশের লোক থাকুক বিদেশের লোক থাকুক, এগুলি তো সরকার হ্যান্ডেল করবে। কিন্তু প্রশ্ন, নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যা সমাধান করার মতো কোনো রীতিনীতি গতি কোনোটাই কোনো দেশের হয় নাই। অতএব এসেনশিয়ালি অনেকগুলো কাজ আছে যেগুলি রাজনৈতিক। এই যে আপনি এতক্ষণ আবার সংস্কার 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 করলেন, কথা বললেন ব্যাংকিং সংস্কার, এটা সংস্কার, সংস্কার তো অনেক ধরনের আছে। একটা হলো রাজনৈতিক সংস্কার, যেমন আমরা বারবারই বিএনপি থেকে বলা হইতেছে যে আমরা 31 দফা দাবি দিয়েছি, সেখানে আমরা রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার করব। আরেকটা হলো প্রাতিষ্ঠানিক সংস্কার, যেমন যে প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই একদলীয় শাসনের কারণে প্রতিষ্ঠানগুলি নিজেদের কবজায় নিয়ে তারা একটা স্বার্থান্বেষী মহলের জন্য কাজ করছে, অর্থাৎ জনগণের জন্য প্রতিষ্ঠিত, জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের দ্বারা টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো শুধু একটা গোষ্ঠীর জন্য সুযোগ সৃষ্টি করছে আর কাজ করছে আর দুর্নীতি করছে। তো এখন আপনি যদি প্রশাসনিক সংস্কার কমিশন, এটা আপনার লাগবে, আর্থিক খাতে সংস্কার লাগবে, অর্থনৈতিক সংস্কার লাগবে কমিশন, বাট এসেনশিয়ালি যেগুলি রাজনৈতিক সংস্কার এগুলি হলো রাজনীতিবিদদের কাজ। এখন কোনো অরাজনৈতিক লোক এসে সেটা সংস্কার করলে সে সংস্কার কোনো দিন কোনো কালে টেকসই হবে না।
অতএব ওনাদেরও এটা বোঝা উচিত, যার জন্য আমরা বারবার বলতেছি যে ভাই আপনারা একটা কি বলে রোড ম্যাপ দেন, কি কি সংস্কার করবেন, কতদিন লাগবে আমরা বুঝি। এখন ওনারা তো কার্পেজের রয়েতে জানি না, তো এখন ওনার যতক্ষণ ওনারা না দেয়, এখন আমরা যদি বলি যে ভাই আপনি 1 বছরে ইলেকশন দেন, তো কোন দিন কে ঘেরাও করি বেলা কোনো ঠিক নেই। তো আমরাও তো এটা বলতে পারতেছি না, কিন্তু ওনাদের বেঁধে দিতে পারছেন না। ওনাদেরকে যতই জনসমর্থিত সরকার হোক, ওনারা কোনোদিন বলতে পারবে না যে ওনারা গণতান্ত্রিক। যতই জনসমর্থন থাকুক, শতকরা 100 জন লোকদের সমর্থন করে, আপনি বলতে পারবেন না ওনারা নির্বাচিত সরকার। তো এসেনশিয়ালি যে কাজগুলা নির্বাচিত সরকারের কাজ, রাজনীতিবিদদের কাজ, সেটা যখনই কোনো অরাজনৈতিক লোক কাজ করবে, এটা কোনোদিন টেকসই হবে না। এই জন্যই আমরা চাচ্ছি যে ভাই আপনারা একটা রোড ম্যাপ দেন, তারপরে রাজনীতিবিদেরা, রাজনৈতিক দলগুলো আপনাদের সাথে কথা বলে একটা আমরা এগ্রিমেন্টে পৌঁছাই, যে এগ্রিমেন্টের উপর ভিত্তি করে আপনারা সংস্কারও করবেন, আবার সামনে নির্বাচনও দিবেন। জি, আরেকটি ব্যাপার, আপনাদের যে রাষ্ট্র মেরামতের যে দফাগুলো দিয়েছেন, সেখানে বলেছেন ইদানিংকালে যে কথা আসছে যে 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকে, এটি আপনারা অনেক আগে থেকেই বলেছেন। এবং রাজনৈতিক অর্থনৈতিক যে সংস্কার, সেখানে আপনারা বলেছেন যে সকল মতপথের যারা বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, তাদেরকে নিয়ে এক ধরনের জাতীয় সরকার গড়ে। সেই রূপরেখাটা কেমন হতে পারে, বা সেটির বিষয়ে একটু যদি ধারণা দেন। এটা উত্তরটা দেওয়া আমার জন্য একটু কষ্টকর। যখন আমরা বলি একটা জাতীয় সরকার, তখন অবশ্যই এটা সাধারণ নিয়মে বোঝা যায় যে আমরা দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একটা সরকার গঠন করা হবে। এখন বাংলাদেশের বিদ্যমান অবস্থাতে যখন আমরা জাতীয় সরকার বলি, যেমন আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বলে আসছে যে কি গভর্নমেন্ট একটা, এটা ওই ঐক্যমতের সরকার। ঐক্যমতের সরকার কার সাথে ঐক্য করলো ভাই? আপনি জেএসডির সাথে ঐক্য করছেন, তাদের হইলো তারা নৌকা মার্কা ইলেকশন করছে। তো এখন আপনার কার সাথে ঐক্য করলেন ভাই? কিন্তু এ প্রতিদিন আপনাদের টিভিতে বলেন, নিউজ পেপারে বলেন ঐক্যমতের সরকার। কার সাথে ঐক্য করলো ভাই? আমরা যুদ্ধ করতেছি রাস্তায়, আর ওনাকে ঐক্যমতের সরকার। তো এসব, এটা সবার সাথে কথা বলে যেন দলমত নির্বিশেষে একটা সরকার গঠন করা যায়, যারা সুচিন্তিতভাবে তর্ক বিতর্ক আলাপ আলোচনার মাধ্যমে এমন একটা সরকার প্রতিষ্ঠা করবে, ওই সরকার এমন একটা সুচিন্তক ডিসিশন নেবে যেটা সবার কল্যাণে ব্যবহার করা যাবে। এখন মুখে বললেও তো এটা হবে না। তো আমি যতটুকু মনে করি, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব বা আমাদের মহাসচিব যেটা বলছে, সেগুলো যতটুকু সম্ভব, যতগুলো পার্টি আছে সবার সাথে কথাবার্তা বলে আমরা একটা জাতীয় সরকার টাইপের একটা সরকার করা। সেটা হলে যারা আমাদের সাথে আছে বা যারা আমাদের সাথে নাই, সবার সাথে কথা বলে নিশ্চয় করবে। এটা তো আমার সাথে কেউ কথা বলেন নাই। আরেকটি বিষয় বলা হচ্ছে যে বিদ্যমান যে সংসদীয় ব্যবস্থা, এর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণীর যারা অভিজ্ঞ শিক্ষক কিংবা যারা প্রথিতযশা পেশাজীবী যে যেখানে, তাদেরকে নিয়ে উচ্চকক্ষ তৈরি করার বিষয়, সেইটি কীরকম হতে পারে একটা ধারণা যদি দেন। সেটা তো দুনিয়ার বহু দেশে আছে। আমাদের ভারতও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট, পাকিস্তানও দ্বিকক্ষ বিশিষ্ট, নেপালেও এখন আমি জানি না ঠিক। সো আমেরিকাতে ধরুন একটা সিনেট আছে, একটা এটা তো আমরা দীর্ঘদিন থেকে বলে আসতেছি। আপনি যদি ক্ষমতার ভারসাম্যের বিধান না করেন, তাহলে অটোমেটিক্যালি ক্ষমতা কেন্দ্রীভূত হয়। ক্ষমতা কেন্দ্রীভূত করে কোনো রাষ্ট্র খুব বেশি উন্নত হয় না। অতএব আপনাকে অনেকগুলো ক্ষমতার ভারসাম্য এখানে করতে হইব। একটা হলো প্রেসিডেন্ট এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ বা প্রধানমন্ত্রীর ভিতরে একটা ভারসাম্য বিধান করে দিয়ে সব একজনের হাতে ক্ষমতা। প্রেসিডেন্ট তো সিকিউরিটি পাওয়ারে নাই যদি প্রধানমন্ত্রী রিকমেন্ড না করে। 2, এক্সিকিউটিভ মানে আপনার সরকার, এক্সিকিউটিভ ব্রাঞ্চ এবং সংসদ, এদের ভিতরে একটা ভারসাম্য লাগবে যে কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না। এখন সংসদের আমাদের একটা আছে ওই 70 ধারা। ওই 70 ধারা অনুযায়ী যদি আপনার সরকার যেমনি আপনার দল যেভাবে বলে
সেভাবে যদি আপনি ভোট না দেন তো আপনি বহিষ্কার। এটা কোন সংসদ হলো ভাই? কি গণতন্ত্র হইলো এটা? এটা ওই সোরা গুন্ডা বানানোর জন্য, চোর গুন্ডা বদমাশ বানানোর জন্য সংসদ। এখন আসে আমরা বিচার বিভাগ, আমরা বলি বিচার বিভাগ স্বাধীন, সংবিধানেও লেখা আছে, ওই আপনার কি বলে সব জায়গায় লেখা আছে, এটা বলিও মুখে মুখে। কিন্তু ওখান থেকে তো আপনি এমন বিচারপতি আবিষ্কার করেন, এটা খায়রুল লোক। আরো বিচারপতি বলছে আমরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ। তো আমি তো এটা বুঝি না কি স্বাধীনতা হইল। মনে করেন আমি বিদেশে গেছি, আমার নামে 4টা মামলা হয়েছে একবার পুলিশ মারার। কোনো জজ কিন্তু বলতে শুনলাম না, হাইকোর্ট বা লোয়ার কোর্ট, যে ভাই এই লোকটা যদি বিদেশে থাকে তাহলে এসে পুলিশ কিভাবে মারল? ওই যে হেফাজতে যখন পাসপোর্ট দেখে যে ভাই দেখেন আমি এত তারিখে গেছি, এত তারিখে ফেরত আসছি, তো আমি কেমনে পুলিশ মারলাম? কোনো জজ কথা কয় না, ওই বেল দিয়েছে ঠিকই। তো এই ধরনের জজ থাকা থেকে না থাকা অনেক ভালো। সো আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের প্রতিষ্ঠানকে আমরা দাসত্বে পরিণত করছি। এবং আপনি প্রতিষ্ঠানকে যতই স্বাধীন করেন, যে প্রতিষ্ঠান চালায় সে যদি দাসত্বের মেন্টালিটি থাকে, ওটা কোনোদিন স্বাধীন হবে না। অতএব আগে এই মানুষকে আপনার দাসত্ব মেন্টালিটি থেকে মুক্ত করতে হইব। এটাই ঘটছে এখন আমাদের বাণিজ্যিক সংগঠন, ওই খেলাধুলা সংগঠন, গান বাজনা সংগঠন, সব জায়গায় একই অবস্থা এখন। এর থেকে দেশ মুক্তি চায়। জি, আমরা শেষ করব, আপনারা কোনো যদি কিছু যুক্ত করেন দর্শকদের উদ্দেশ্যে। আবার যুক্ত করার কিছু নাই, একটা জিনিস শুধু আমি বলতে চাই, সেটা হলো আমরা দীর্ঘদিন ধরে বিএনপি বহু রাজনৈতিক দলকে নিয়ে একটা দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। আমার এই সরকারের কাছে আমার আবেদন থাকবে, ওনার জন্য তাড়াতাড়ি একটা রোড ম্যাপ দেয়, সেই রোড ম্যাপ দিয়ে যেন পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটা টাইম ফ্রেম ঠিক করে দেশে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা, যেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, যারা জনগণের কল্যাণে কাজ করবে এবং আমাদের সমাজকে একটা গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত করবে। আর ওনারা যতটুকু পারবে অতটুকু করুক, এর বাইরে ওনারা করতে গেলে কিন্তু ওনারাও বিপদে পড়বে ভাই, আমরা দেশও বিপদে পড়বে, সব বিপদে পড়বে। তো এই বিপদ থেকে চাই ওনারা আমাদের মুক্ত করে দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল নিলয় এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।